হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের সকলের ভালো কামনা করে শুরু করছি আজকের ভিডিও। কামালের বিবিধ এই চ্যানেলটিকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আমি অনেকটাই সময় ব্যয় করে এই ভিডিওটি বানাচ্ছি, কাজের সাথে থাকলে খুশি হব। কামালের বিবিধ এই জঙ্গল সাফারিতে রুদ্রপ্রয়াগের মানুষ খেকো চিতা 6 যা লিখেছেন শিকারী জিম করবেট, সেই পর্ব 6 পর্ব শুরু করছি। তবে 6 পর্বের কয়টি অধ্যায় হবে আমি বলতে পারছি না, কেননা অধ্যায়গুলি বড়। তবে 2টি অধ্যায়ের মধ্যেই সেরে ফেলার আমি চেষ্টা করব। শুরু করছি প্রখ্যাত শিকারী জিম করবেট রচিত রুদ্রপ্রয়াগের মানুষ খেকো চিতা পর্ব 6 এবং এই প্রথম অধ্যায়ের নাম শিকারীরাই যখন শিকার। বন্ধুগণ, শুরু করছি আজকের ভিডিও। আমি যখন ইবসনের ঘরে পৌঁছালাম তখন সবে ইবসন ঘুম থেকে উঠেছে। চা নিয়ে ঢুকবে বলে তার লোককে সে দরজা খুলে দিচ্ছে। চা খেতে খেতে আমরা মিসেস ইবসন অর্থাৎ জিনের বিছানার ওপরে একটা বড় ম্যাপ বিছিয়ে কর্মসূচি নিয়ে আলোচনায় বসলাম। ইবসনের পাউরি যাত্রা বাতিল হয়ে গেছে, কিন্তু বেশি দিন তার পক্ষে এখানে থাকা সম্ভব হবে না। হেডকোয়ার্টারের পাউরিতে জরুরি কাজ ফেলে এসেছে। সে বড় জোর 2 দিন আর 2টো রাত রুদ্রপ্রয়াগে থাকতে পারবে। আমাকেও পরিকল্পনা পাল্টাতে হয়েছে। আগের দিন নৈনিতালে তার করে দিয়েছিলাম যে পাউরি এবং কোট দারোয়া হয়ে ফিরছি, সেই তারও বাতিল করে দিতে হবে। আর রেলপথে যাওয়ার পরিকল্পনা বাতিল করে হাঁটা পথেই ফিরে যেতে হবে। দুজনে বসে আলোচনা করে এই ব্যবস্থাটাই পাকা করা হলো। যে গ্রামে মেয়েটি মারা গেছে ম্যাপে সেটা দেখে নিয়ে তখনই আমি তাঁবুতে ফিরে এলাম। আমার লোকজনকে পরিকল্পনা বদলের কথা জানিয়ে ধীরে সুস্থে জিনিসপত্র গুছিয়ে নিতে বললাম। তারপর যে 4 জন লোক খবর নিয়ে এসেছিল যে একটি মহিলাকে ওই চিতাটা মেরে ফেলেছে, তাদের বিদে করে বাংলোয় চলে এলাম। মিসেস জিন রুদ্রপ্রয়াগেই থাকলো। সকালের নাস্তা সেরে ইবসনের ঘোড়া দুটোয় চেপে আমরা দুজনে রওনা হলাম। প্রথমেই আমি কিন্তু ঘোড়া দুটোকে দেখেছি ভালো করে। ঘোড়া দুটো সব দিক থেকেই চৌকস, একটা গালফ আরব, অন্যটা বিলিতি। এমন স্থির কদমওয়ালা ঘোড়ায় চাপার সৌভাগ্য আমার ইতিপূর্বে আর কখনোই হয়নি। মোটামুটি দরকারি সব জিনিসই আমাদের সাথে নিয়ে নিয়েছিলাম। একটা স্টোভ, একটা পেট্রোম্যাক্স বাতি, কিছু খাবার দাবার, আর আমাদের রাইফেল তা তো ছিলই। ঘোড়াগুলোর খাবার চাপিয়ে নেওয়া হয়েছিল একটা ধার করা ঘোড়ায়। সেটা নিয়ে আমাদের সাথে আসছিল ইবসনের সহিস। চাতোয়া পিপুল ঝোলা পুলের কাছে এসে ঘোড়া দুটোকে একদম ছেড়ে দিলাম। চিতাটাকে গুলি করার ডামাডোলের মধ্যে আগের রাতে পুলটা বন্ধ করা হয়নি। এই সুযোগেই চিতাটা নদী পার হয়ে গেছে আর প্রথম গ্রামটাতেই শিকার ধরেছে। আমাদের জন্য একজন পথপ্রদর্শক পুলটির উপরে অপেক্ষা করছিল, তার সাথেই রওনা দিলাম। অত্যন্ত খাড়াই শৈল শিরা বেয়ে ঘাসে ঢাকা একটা পাহাড়ে পৌঁছে সেখান থেকে পাহাড়ের ঢাল ধরে নেমে এলাম উতরাই পথে ঘন জঙ্গলে ঢাকা একটা গভীর খাদে। খাদের ভেতর দিয়ে একটা ছোট্ট নদী বয়ে চলেছে। তার ধারেই জনা 20 লোক সাথে নিয়ে পাটোয়ারি মরিটা পাহারা দিচ্ছে। মরিটা দেখলাম 18-20 বৎসরের একটি পূর্ণ স্বাস্থ্যবতী মেয়ে, ধপধপে গায়ের রং, পাশে হাত দুটো ছড়িয়ে উপর হয়ে পড়ে আছে। শরীর থেকে সমস্ত বস্ত্র খুলে ফেলা হয়েছে, তাই পরিষ্কার দেখা গেল পায়ের তলা থেকে ঘাড় পর্যন্ত চিতাটা চেটে খেয়ে ফেলেছে।
মেয়েটির ঘাড়ে বড় বড় 4টা দাঁতের দাগ, শরীরের ওপরে ও নিচ থেকে বেশ খানিকটা করে মাংস সে খেয়েছে। এখন বেলা 2টো। পাহাড়ে চড়াই ভাঙার সময় ঢোলের শব্দ কানে আসছিল। যারা মরিটা পাহারা দিচ্ছিল তারাই ঢোল পেটাচ্ছিল। এর মধ্যে চিতাটার ধারে কাছে কোথাও থাকবার কথা নয়, তাই আমরা একটু চায়ের ব্যবস্থা যদি করা যায় এই উদ্দেশ্যে চড়াই পথে গ্রামের দিকে রওনা হলাম। আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল পাটোয়ারি আর সেই পথ প্রদর্শক লোকটি। চা খেয়ে ঘটনাস্থলে গেলাম খবর নিতে। যে বাড়িতে মেয়েটি মারা পড়েছে সেটার পাথরে তৈরি 1 কামরার একটা বাড়ি। তার চারপাশ ঘিরে 6 থেকে 9 বিঘা মতো খাস কাটা জমি। বাড়িতে থাকতো মেয়েটি, তার স্বামী এবং 6 মাসের একটি বাচ্চা। দুর্ঘটনার সময় স্বামীটি বাড়িতে ছিল না। তার 2 দিন আগেই সে পাওয়ারি চলে গিয়েছিল জমি সংক্রান্ত একটা মামলায় সাক্ষ্য দিতে। বাড়িতে রেখে যায় তার বাবাকে। ঘটনার রাতে মেয়েটি ও তার শ্বশুর রাতের খাওয়া দাওয়া শেষ করেছে। শুতে যাবার আগে মেয়েটি একটু বাইরে যাবে বলে শিশুটিকে দুধ খাইয়ে শ্বশুরের কোলে দেয়। আমাদের এই পাহাড়ি লোকদের বাড়িতে শৌচাগারের ব্যবস্থা নেই, তাই মেয়েটি দরজা খোলে সিঁড়িতে গিয়ে বসে। ভাইয়ের কোলে শিশুটি কাঁদতে শুরু করে। এ সময় বাইরে কোনো শব্দ হলে তা শোনার সম্ভাবনা অত্যন্ত কম, তবে আমি নিশ্চিত কোনো শব্দই হয়নি। রাতটা ছিল অন্ধকার। কয়েক মিনিট অপেক্ষা করে বৃদ্ধ মেয়েটিকে ডাক দিল। উত্তর না পেয়ে আরও একবার ডাকলো। এবারেও কোনো সাড়া জবাব কিছুই এলো না। তখন সে উঠে গিয়ে তাড়াতাড়ি ঘরের দরজাটা বন্ধ করে দিল। সেদিন রাতে বৃষ্টি হয়েছিল, তাই ঘটনাটা কি ঘটেছিল তা মোটামুটি আন্দাজ করতে কষ্ট হলো না। বৃষ্টি থাকার পর থেকে চিতাটা গ্রামের দিক থেকে এপাশে চলে এসেছিল। দরজার বাম দিকে 30 গজ দূরে ক্ষেতের মধ্যে একটা পাথরের আড়ালে গুড়ি মেরে বসেছিল। ঘরের ভিতর বৃদ্ধ এবং মেয়েটির কথাবার্তা এ সময় তার কানে যে থাকবে, তাই সে সুযোগের অপেক্ষায় এখানে কিছুটা সময় শুয়েছিল। দরজা খুলে মেয়েটি বেরিয়ে এসে ডান দিকে মুখ করে বসে। তার পেছন দিকের কিছুটা অংশ ওই সময় সম্ভবত চিতাটি দেখতে পায়। সে গুড়ি মেরে নিঃশব্দে পাথরটা ঘুরে 20 গজ মতো জমি পার হয়ে ঘরের কোণা পর্যন্ত চলে আসে। তারপর ঘরের দেওয়াল ঘেঁষে এসে পেছন থেকে মেয়েটিকে কামড়ে ধরে। পাথর পর্যন্ত টেনে নিয়ে যেতে যেতে সম্ভবত ওই দুর্ভাগা মেয়েটি মারা যায়। ডেকেও সাড়া না পেয়ে মেয়েটির শ্বশুর যখন দরজা বন্ধ করে, সম্ভবত সেই সময় চিতাটা তাকে উঁচু করে তুলে নেয়। এ কারণেই সদ্য চষা নরম জমিটার উপর মেয়েটির হাতের বা পায়ের কোনো ছাপ পড়েনি। চিতাটা এভাবেই মেয়েটি বয়ে নিয়ে 3 ফুট উঁচু আলটা পার হয়। পরের জমিটার শেষে খাড়া 12 ফুট নিচে একটা পায়ে চলার পথ। চিতাটা ওই হালকা চাষ করা ক্ষেতটা পার হয়ে প্রায় 150 পাউন্ড ওজনের মেয়েটিকে নিয়ে লাফ দিয়ে পাথরের উপর নামে। চিতাটা এতই শক্তিশালী যে ওই অবস্থাতেও সে একবারের জন্য মেয়েটিকে মুখ থেকে নামায়নি। পায়ে চলা পথটার ওপর মাটিতে মেয়েটির শরীরে কোনো অংশই স্পর্শ করেনি। পথটা পার হয়ে চিতাটা পাহাড় বেয়ে নেমে আধা মাইলটা চলে যায়। এখানে বসেই মেয়েটির জামা কাপড় ছুঁড়ে ফেলে কিছুটা অংশ খেয়ে নেয়। তারপর একটা সবুজ ঘাসে ঢাকা জমির উপর লতায় ছাওয়া গাছের ছায়ায় মণিটা রেখে চলে যায়। মণিটার উপর বসার জন্য আমরা বিকেল 4টা নাগাদ খাদে নেমে গেলাম। সাথে নিয়ে গেলাম পেট্রোম্যাক্স বাতিটা আর টর্চ লাইটটা। মণিটা খোঁজার সময় আর পাহারা দেওয়ার সময় গ্রামবাসী হইচই করে আর ঢাকঢোল পিটিয়ে যে শব্দ করেছিল তা চিতাটার না শুনতে পাবার কোনো কথা নয়।
সুতরাং বুঝতে পারছিলাম মরিটার কাছে এলে সে আসবে অতি সন্তর্পণে। এ অবস্থায় মরির কাছাকাছি না বসে কিছুটা ব্যবধানে বসাই আমরা ঠিক করলাম, তাই ঠিক হবে। আমরা তাই ঘাস জমিটার মুখোমুখি পাহাড়ের গায়ে একটা বেটে ওক গাছ বেছে নিলাম। মরি থেকে গাছের দূরত্ব 60 গজ। গাছটা পাহাড় থেকে বেরিয়ে সরাসরি সমকোণ রচনা করেছে। পেট্রোম্যাক্সটা পাহাড়ের খোদলে লুকিয়ে রেখে আমরা রাতের মতো গাছটার উপরে বসার ব্যবস্থা করে নিলাম। ইবসন গাছের উপরে দুটো ডালের মাঝখানে উঠে বসলো, আমি গাছের নিচে বসলাম, পাহাড়ের দিকে মুখ করে, ইবসনের দিকে পেছন ফিরে। ইবসন যেখানে বসেছে সেখান থেকে ওই মরিটা স্পষ্ট দেখা যায়। গুলি সেই করবে। আমি রইলাম আমার নিরাপত্তা রক্ষায়, আমাদের নিরাপত্তা রক্ষায়। টর্চ লাইটটা রাতে শিকারের সুবিধার জন্য আনা হয়েছিল, কিন্তু সেটা কাজ করছিল না, সম্ভবত ব্যাটারি ফুরিয়ে গিয়েছিল। তাই আমাদের পরিকল্পনাটা পাল্টাতে হয়েছিল। যতক্ষণ ইবসন গুলি করার মতো দেখতে পাবে ততক্ষণই আমরা গাছে থাকবো বলে সিদ্ধান্ত নিয়েছি। তারপর পেট্রোম্যাক্স জ্বালিয়ে গ্রামে ফিরে যাব। সেখানে রুদ্রপ্রয়াগ থেকে আমার লোকজনের পৌঁছাবার কথা। মরিটার আশেপাশের অঞ্চলটা ঘুরে দেখার মতো সময় আমাদের ছিল না, তাই চিতাটার অবস্থান সম্পর্কে আমরা কোনো ধারণা করতে পারিনি। তবে গ্রামবাসীরা জানিয়েছিল মরিটার পূর্ব দিকে ঘন জঙ্গলটাতেই যেন একটা আশ্রয় নিয়েছে বলে তাদের ধারণা ও বিশ্বাস। যদি তাই হয় তাহলে সেখান থেকে আসার সময় ঘাস জমিটাতে পৌঁছবার আগেই ইবসন তাকে দেখতে পাবে এবং স্বচ্ছন্দেই গুলি করতে পারবে। তবে তার রাইফেলে টেলিস্কোপিক সাইট লাগানো থাকায় নিশানা একেবারেই যে নিখুঁত সেটি বলা ঠিক হবে না। আলোর ব্যাপারে এতে বেশ বাড়তি সুবিধা পাওয়া যায়। সূর্য ডুবে যাবার আধা ঘন্টা পরেও টেলিস্কোপিক সাইডে পরিষ্কার নিশানা করা যায়। মরি প্রহরায় যা অত্যন্ত জরুরি। দিনের আলোয় 1 মিনিটের হেরফেরের উপরই অনেক সময় সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে। সময় এগিয়ে চলে। পশ্চিমে উঁচু পাহাড়ের পেছনে সূর্য ঢলে পড়ে গেছে। আমাদের এদিকে ছায়া ক্রমশই দীর্ঘতর হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই সব আলো নিভে যাবে। এমনি সময় পূর্ব দিকের যে ঘন জঙ্গল আছে বলে গ্রামবাসীর কাছে শুনেছিলাম, সেদিক থেকেই একটা কাকার হরিণের ডাক ভেসে এলো। হরিণটা ডাকতে ডাকতে নেমে এসে পাহাড়ের কাছে গিয়ে থামলো। সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ডাকলো, তারপর ডাকতে ডাকতে অন্যদিকে চলে গেল। চিতাটাকে দেখেই যে কাকারটা ভয় পেয়েছে তাতে কোনো সন্দেহ নেই। তবে এ অঞ্চলে চিতার তো আর অভাব নেই। তবুও আমি আশা ছাড়তে পারলাম না। ঘাড় ঘুরিয়ে ইবসনের দিকে তাকালাম, দেখলাম তারও উৎকর্ণ এক অবস্থা। দুহাতে রাইফেল রেখে প্রস্তুত হয়ে বসেছে। ততক্ষণে আলো ক্ষীণ হয়ে এসেছে, দৃষ্টির পরিধি সংকুচিত হয়ে পড়েছে। এখনও টেলিস্কোপিক সাইট ছাড়াই গুলি করা চলে। এই সময়ে আমাদের 30 গজ উপরে নিচু ঝোপগুলোর দিক থেকে হঠাৎ একটা শব্দ হলো। দেখি একটা স্থানচ্যুত পাইন ফল গড়াতে গড়াতে একদম আমার পায়ের কাছে গাছের গোড়ায় এসে থামল। চিতাটার উপস্থিতির স্পষ্ট ইঙ্গিত আমরা পেয়ে গেলাম। সম্ভবত বিপদ আজ করেছে চিতাটা। তাই নিরাপদে মরিটার চারিদিকে জমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখার উদ্দেশ্যে পাহাড়ের কোনো নির্ভীত স্থানে এসে দাঁড়িয়েছে। আমার স্থির বিশ্বাস হলো মরিটার সাথে আমাদের গাছটাও তার নজরে না পড়ে থাকার কথা নয়। আমার দেহরেখা কোনো দিক বেরিয়ে নেই। গাছের আড়ালে আমি যদিও বা দৃষ্টি এড়িয়ে যেতে পারি, কিন্তু ওই ওপরে 2 ডালের মাঝখানে বসা ইবসন নিশ্চয়ই চিতাটার সন্দিগ্ধ চোখে পড়ে যাবে। এখন আর আমার গুলি করার মতো কোনো আলো অবশিষ্ট নয়।
ইপসনের টেলিস্কোপিক সাইডও এখন আর কোনো কাজে আসবে না। দ্রুতই অন্ধকার নেমে আসছে। এমন সময় টের পেলাম চিতাটা সন্তর্পণে গাছটার দিকে এগিয়ে আসছে। দেরি হয়ে যাবার আগে এই সময়ের মধ্যেই যা হোক কিছু ব্যবস্থা করে নেওয়া দরকার বলে আমার মনে হলো। আমি ইপসনকে আমার জায়গায় বসতে বলে প্যাট্রোম্যাক্সটা বের করে আনলাম। বাতিটা খুবই ভালো, জার্মানির তৈরি, জোরালো উজ্জ্বল আলো দেয়, কিন্তু কিছুটা গড়াটা লম্বাটে বা হাতল এতই লম্বা যে জঙ্গলে ব্যবহারের পক্ষে সেটি মোটেই সুবিধার নয়। আমার চেয়ে মাথায় ইপসন খানিকটা খাটো বলেই বাতিটা আমি নিয়ে যাব ঠিক করলাম, কিন্তু ইপসন তাতে সম্মত হলো না। নিজের রাইফেলের চাইতে আমার রাইফেলের উপরেই তার ভরসা বেশি, তাই আলোর দায়িত্ব সেই নেবে বলে জানালো। অজ্ঞতা দেরি না করে আমরা দুজন রওনা হয়ে পড়লাম আলো নিয়ে। ইপসন চলল সামনে, পেছনে রাইফেল হাতে আমি। কাজটা সেরে 50 গজ পর্যন্ত আমরা নির্বিঘ্নেই গেলাম, কিন্তু পাথরে চড়তে গিয়ে ইপসনের বিপদ হলো। পা পিছলে এমনভাবে পড়ল, বাতির তলাটা পাথরের সাথে জোরে ঠক্কর খেল আর ওটার ভেতরের ম্যান্ডেলটা ভেঙে গুঁড়ো হয়ে গেল। পেট্রোলের চুঙ্গি দিয়ে একটা নীল শিখা দপদপ করে বেরোচ্ছে, তাতে যে আলো পাওয়া যাচ্ছিল পথ দেখে পা ফেলার অসুবিধা হচ্ছিল না, কিন্তু কতক্ষণ এই সুবিধা পাওয়া যাবে বুঝতে পারছিলাম না। ইপসন আমার দিকে তাকিয়ে বলল, আমরা 3 মিনিট হাঁটতে পারবো, তারপর বাতিটা ফেটে যাবে, কিন্তু আমাদের সামনে এখনও আধ মাইল চড়াই যেতে হবে। এবড়ো থেবড়ো পাহাড় আর কাটা ঝোপ এড়িয়ে 3 মিনিট এ পথ পার হওয়া কেবল অসম্ভবই নয়, রীতিমতো ভয়াবহ এবং দুরূহ একটি কাজ। এদিকে চিতাটারও পিছু নেওয়া অসম্ভব নয়। পরে আমি দেখেছিলাম সেদিন সত্যি সত্যি একটা মানুষ খেকো আমাদের পিছু নিয়েছিল। আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু অভিজ্ঞতা থাকে যা স্মৃতি থেকে কখনো মুছে ফেলা যায় না। অন্ধকারে এই পাহাড়ে ওঠার ঘটনাটা আমার জীবনে তেমনি এক অভিজ্ঞতা। আমরা হাঁটছি অতি কষ্টে, এক সময় হাঁটা পথটার ওপরে এসে পৌঁছানো গেল, কিন্তু দুর্ভাগ্য তাতেও কিছু কমলো না। পথের ওপর মহিষ গড়াগড়ি খাবার অগভীর গর্ত এমনভাবে গায়ে গায়ে লাগানো যে পথের চিহ্নটাই হারিয়ে গেছে। ওর মধ্য দিয়ে কখনো ভেজা মাটিতে চাল খেয়ে, কখনো পিছলে পড়ে, কখনো মাটির উপর গজানো পাথরে হোঁচট খেতে খেতে চলতে হচ্ছে আমাদের। নাজেহাল একশেষ হয়ে শেষ পর্যন্ত কয়েকটা পাথরের সিঁড়ির গায়ে গিয়ে পৌঁছলাম। সিঁড়িগুলো পথের ডান দিকে খানিকটা দূরে। সিঁড়ি দিয়ে উঠে একটা উঠোনে গিয়ে পড়লাম। দেখি পাশেই একটা দরজা। দৌড়ে গিয়ে দরজা ধাক্কা দিয়ে ভেতরের লোকজনকে চেঁচিয়ে ডেকে দরজা খুলতে বললাম, কিন্তু দরজার ওপাশ থেকে কোনো সাড়া শব্দ এলো না। কিন্তু একটু আগেই দরজার কাছে আস্তে আস্তে হুকো টানার শব্দ আমার কানে এসেছিল। তাই থামলাম না, নিরস্ত হলাম না, দম দরজায় লাথি মারতে লাগলাম। তাতেও কোনো সাড়া পাওয়া গেল না। তখন দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে একটা দরজার গায়ে দাঁড়িয়ে চেঁচিয়ে বললাম, 1 মিনিটের মধ্যে দরজা না করলে ঘরে আগুন ধরিয়ে দেব। এবারে কাজ হলো। ভেতর থেকে উদ্বিগ্ন কণ্ঠে জানানো হলো, দরজা খুলে দেওয়া হচ্ছে যেন তার আগুন লাগানো না হয়। 1 মিনিটের মধ্যেই ভেতরের দরজা খোলার শব্দ হলো। পরে বাইরের দরজাও খুলে গেল। আমি আর ইপসন লাফ দিয়ে ঘরের ভিতর গিয়ে পড়লাম। তারপর দরজাটা বন্ধ করে পিঠ দিয়ে ঠেকিয়ে বসলাম। ঘরের মধ্যে স্ত্রী, পুরুষ ও শিশু মিলিয়ে 12-14 জন লোক। আমাদের বিপন্ন অবস্থাটা ততক্ষণে লোকগুলি উপলব্ধি করতে পেরেছে। দরজা খুলতে দেরি হওয়ার জন্য তারা বারবার ক্ষমা চাইতে লাগলো। বলল, মানুষকে কোটার ভয়ে থেকে থেকে তার পরিবার শুদ্ধ সবাই আধমরা হয়ে গেছে।
মানুষ খেকোটা যে কখন কী রূপ ধারণ করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। রাতের বেলা কোনো শব্দ শুনলেই তারা সন্দেহ করে বসে। লোকগুলোর নিদারুণ ভীতির অসহায় অবস্থাটা আমরা পুরোপুরি উপলব্ধি করতে পারছিলাম। খানিক আগে আমাদেরও একই অবস্থায় পড়তে হয়েছিল। ম্যান্টেলটা গড়িয়ে যাওয়ার পর গরমে তেতে লাল হওয়া বাতিটা ফেটে যাওয়ার আশঙ্কায় নিভিয়ে দেওয়া হয়েছিল। তখন থেকেই অন্ধকারে হোঁচট খেয়ে চলতে চলতে আমি তো জীবনের আশা একরকম ছেড়েই দিয়েছিলাম। রুদ্রপ্রয়াগ থেকে আমার লোকজনদের আসার কথা ছিল, তারা এসে পৌঁছলো কিনা বা এলে কোথায় আছে কিছুই জানতে পারিনি। এখানে এসেই জানতে পারলাম আমার লোকজন সন্ধ্যার আগেই এসে পৌঁছেছে। খানিক দূরে পাহাড়ের ওপরে তারা একটা বাড়িতে আছে। এদের কয়েকজন আমাদের পথ দেখে সেখানে নিয়ে যেতে চাইল, কিন্তু তাদের ওই প্রস্তাব আমি প্রত্যাখ্যান করলাম। কেননা ফেরার পথে লোকগুলো একলা ফিরবে এবং ব্যাপারটা হবে জেনে শুনে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার সামিল। আমি অরাজি হলেও লোকগুলো যে সম্পূর্ণ বিপদের ঝুঁকিটা মাথায় রেখেই এমন একটি প্রস্তাব করেছিল এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমাদের টর্চ লাইটটা অকেজো, পেট্রোম্যাক্সটা বিধ্বস্ত, কোনো রকমের একটা আলোর ব্যবস্থা হলেও আমরা নড়াচড়া করতে পারতাম। গৃহকর্তার কাছে জিজ্ঞেস করলাম একটা লণ্ঠনের ব্যবস্থা করা যায় কি না। তারা খুঁজে পেতে ঘরের কোণা থেকে একটা অব্যবহার্য চিমনি ফাটা লণ্ঠন বের করে আনলো। নেড়ে চেড়ে দেখা গেল কয়েক ফোঁটা তেল ওটার ভেতরে আছে। সাফ সুতরো করে লণ্ঠনটা জানানো হলো। সেটা হাতে নিয়ে বাড়ির সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা বেরিয়ে গেলাম। আর দেখলাম সাথে সাথে বাইরের ও ভেতরের দরজা দুটো বন্ধ হয়ে গেল। আবার সেই মহিষের গর্ত, লুকানো পাথরের উঁচু নিচু পায়ে চলার পথ। কিন্তু টিমটিমে লণ্ঠনটা হাতে থাকায় এবারে আর আলোর পথ চলতে বিশেষ অসুবিধা হলো না। আমাদের যেই সিঁড়িটা দিয়ে উপরে উঠতে বলেছিল কিছুক্ষণের মধ্যেই সেটার কাছে পৌঁছে গেলাম। সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখি একটা লম্বা চওড়া উঠোনে এসে দাঁড়িয়েছি। উঠোনের দুপাশে টানা লম্বা একসার দোতলা বাড়ি। এই বাড়িগুলো সব মাটির তৈরি। সবকটি বাড়ির দরজা জানলা বন্ধ, আলোর কোনো চিন্তা নেই কোনো দিকেই। আমাদের ডাকাটাকি শুনে একটা বাড়ির দরজা খুলে গেল। পাথরের সিঁড়ি বেয়ে আমরা সরাসরি ওপরতলার বারান্দায় চলে এলাম। আমাদের লোকজন এগিয়ে এসে লণ্ঠন ও রাইফেলগুলো নামিয়ে রাখলো। দেখলাম এখানে পাশাপাশি দুটো ঘর আমাদের সকলের থাকার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। আমরা লোকজনের সাথে যখন কথা বলছি তখন কোত্থেকে একটা গ্রাম্য নেড়ি কুকুর এসে উপস্থিত হলো। সে আমাদের কিন্তু বন্ধুভাবেই নিল। লেজ নাড়াতে নাড়াতে এগিয়ে এসে আমাদের পায়ের চারিদিক শুকলো। তারপর এইমাত্র আমরা যেই সিঁড়িটা বেয়ে উঠে এসেছি সেদিকে এগিয়ে গেল। কয়েক পা গিয়েই কুকুরটা ভয়ার্ত আর্তনাদ করে ঘেউ ঘেউ করে ডেকে উঠল। উপর্যুপরি চিৎকার করতে করতে সে চার পায়ে আমাদের দিকে পিছিয়ে এলো। দেখলাম তার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠেছে, লোমগুলো খাড়া খাড়া হয়ে গেছে। আমরা যে লণ্ঠন নিয়ে এসেছিলাম সেটা এই বাড়ির উঠোনে আমাদের পৌঁছে দিয়েই নিভে গিয়েছিল। আমাদের লোকেরা আরেকটা লণ্ঠন জোগাড় করে জ্বালিয়ে রেখেছিল। আমি দ্রুত হাতে রাইফেলে গুলি ভরে নিলাম আর লণ্ঠনটা হাতে তুলে নিল ইবসন। নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে কাত করে ধরে অনেকক্ষণ ধরেই চেষ্টা কিন্তু করলো সে, কিন্তু 8 ফুট নিচের মাটির উপরে সে আলো পৌঁছলো না। অবশ্য দোতলা থেকেই চিতাটার গতিবিধি আঁচ করা যাচ্ছিল। চিতাটা আমাদের পেছন পেছন সিঁড়িটির নিচ পর্যন্ত এসেছিল। কুকুরটা সিঁড়ির দিকে এগিয়ে গিয়েই তার উপস্থিতি টের পেয়ে যায় এবং ভয়ার্ত আর্তনাদ করে ওঠে।
এখন কুকুরটাকে লক্ষ্য করেই বুঝতে পারলাম চিতাটা উঠান পার হয়ে সিঁড়ির দিকে ফিরে যাচ্ছে। কুকুরটা ধীরে ধীরে ঘেউ থামিয়ে শুয়ে পড়লো, একাগ্র দৃষ্টিতে সিঁড়িটার দিকে তাকিয়ে রইল। আর থেকে থেকে সন্দেহজনকভাবেই সে গড়গড় গড়গড় করতে লাগলো। আমাদের দুজনের জন্য যে ঘরটা নির্দিষ্ট করা হয়েছিল সেটার কোনো জানালা নেই। নীরজ এই দরজাটা বন্ধ করে ভেতরে যদি থাকতে হয় তবে আলো বাতাস কিছুই আর পাওয়ার উপায় থাকবে না। তাই আমি রাতটা বারান্দায় কাটাবো বলেই মনস্থ করলাম। ইবসনকেও তা জানালাম। বারান্দার ওপরে আমাদের দুজনের সঙ্গী হলো সেই নেড়ে কুকুরটা। সে যেভাবে আমাদের পায়ের কাছে নিশ্চিন্ত হয়ে পড়ে রইল তাতে ভাবসাব দেখেই মনে বলল বারান্দায় শুয়ে শুয়েই সে অভ্যস্ত। এই ঘরটায় যে থাকতো কুকুরটা হয়তোবা তারই ভালোই হলো। আমাদের মনে বেশ নিরাপত্তার অনুভূতি এলো। পালা করে পাহারা দিয়ে সেই দীর্ঘ রাতটা আমাদের কাটল। বন্ধুগণ, পর্ব 6-এর প্রথম অধ্যায় শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় অধ্যায়টি পড়তেই হচ্ছে, কেননা এই অধ্যায়টির শেষে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো। এই দীর্ঘতম অপারেশনটির একটি মধ্যবর্তী অংশে আমরা পৌঁছে যাব। আর এই অধ্যায়ের নাম পশ্চাৎপসরণ। বন্ধুগণ, শুরু করছি আজকের পর্ব 6-এর দ্বিতীয় অধ্যায়। আমরা আশা করছিলাম রাতে চিতাটা মরির কাছে ফিরে আসবে, কিন্তু পরদিন ভোরে খুবই সাবধানে, বলতে পারেন সন্তর্পণে, মরিটার কাছে গিয়ে হতাশ হলাম। মরি যেমন ছিল তেমনই পড়ে আছে, কেউ একটুও ছয়নি পর্যন্ত। সারা সন্ধ্যা আমাদের পেছন পেছন ধাওয়া করেও চিতাটা কাউকে বাগে আনতে পারেনি। এরপর মরিটার কাছে ফিরে আসাটাই স্বাভাবিক ছিল, কিন্তু সে আসেনি। ইবসনের দপ্তরের কিছু কাজকর্ম জরুরি ভেবে ইবসনকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সে যখন সেগুলো নিয়ে বসলো, আমি রাইফেল নিয়ে চিতাটার সন্ধানে বের হলাম। পাইন কাটা ভরা শক্ত মাটিতে তাকে অনুসরণ করা কষ্টসাধ্য। চেষ্টায় না গিয়ে আমি পাহাড়ের ও পিঠের দিকে এগিয়ে চললাম। গ্রামবাসীরা আগেই আন্দাজ করেছিল ওদিকের ঘন জঙ্গলেই চিতাটা আস্তানা গেড়েছে, কিন্তু ওদিকে যাওয়া যত সহজ ভেবেছিলাম আসলে দেখলাম সেটি তত সহজ নয়। ঘন ঝোপ জঙ্গল ছাড়াও এমন একসার পাহাড়ের চূড়ো রীতিমতো কসরত করে পার হতে হচ্ছিল যে আমি মাঝে মাঝেই অবাক হয়ে যাচ্ছিলাম, এমন অসম্ভব কাজ কি করে সম্ভব হচ্ছে। এই এলাকায় দেখলাম নানা ধরনের বিস্তর জীবজন্তু। প্রাণী চলার পথের উপর চোখে পড়ল কাকার, ঘুরাল, শুয়োর এবং শেরয়ের পদচিহ্ন। এর মধ্যে চিতাটার চিহ্ন বলতে গেলে পেলাম কয়েকটা পুরাতন আঁচড়ের দাগ। আমরা দুপুরে সেদিন যখন খেতে বসেছি সেই সময় রুদ্রপ্রয়াগ থেকে সেই জাতিকলটা যা নষ্ট হয়ে গেছিল সেটা এসে পড়ল, ঠিক করা হয়েছে। দুপুরের পরে গিয়ে সেটা ঘাস জমির উপর পেতে রাখলাম এবং মরিটাকেও সায়ানাইড দিয়ে বিষাক্ত করে রাখলাম। মরিতে বিষ প্রয়োগ সম্পর্কে আমার বা ইবসনের কোনো অভিজ্ঞতা ছিল না। আসার আগে নৈনিতালে এক ডাক্তার বন্ধুকে কথা প্রসঙ্গে বলেছিলাম সরকারের ইচ্ছা যে কোনো উপায়ে আমি যেন চিতাটাকে মারার ব্যবস্থা করি, কিন্তু বিষ দিয়ে চেষ্টা করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না, কারণ চিতাটা বেমালুম বিষ হজম করে ফেলছে। এ পর্যন্ত যে সমস্ত বিষ ব্যবহার করা হয়েছে তার তালিকাও বন্ধুটিকে জানিয়েছিলাম। সব সে শুনল মনোযোগ দিয়ে। পরে সে আমাকে সায়ানাইড ব্যবহারের পরামর্শ দিয়েছিল। বলেছিল মারাজার জাতীয় প্রাণীদের জন্য এই বেশি যথেষ্ট কার্যকারী। ইবসনকে সব খুলে আমি জানিয়েছিলাম। এরপর ইবসনের তৎপরতায় কয়েকদিন আগেই কিছু সায়ানাইড এবং ক্যাপসুল এখানে এসে পৌঁছেছিল।
ক্যাপসুলগুলোতে সায়ানাইড প্রয়োগ করতে হবে, ভেতরে যেতে হবে। এখন চিতাটা মনিটর যে যে জায়গা খেয়েছিল সেসব জায়গায় ক্যাপসুলগুলো আবারও চেপে ভরে দিতে হবে। তাই দিলাম। আগের সন্ধ্যায় গাছের উপর আমাদের দেখে ফেলেছিল চিতাটা, তাই হয়তোবা মনিটির কাছে ফিরে আসতে সে ভরসাই পায়নি। আজকে রাতে সে আসবে এ ব্যাপারে আমি একদম নিশ্চিত ছিলাম। তাই তাকে আমাদের হয়ে অভ্যর্থনা জানাবার জন্য প্রস্তুত হয়ে রইল জাতিকল আর বিষ। পায়ে চলার পথটার কাছেই একটা বড় পাইন গাছ। আমরা মাচা বাঁধলাম। আজ আর আমাদের মরির উপর নজর রেখে পুরোপুরি নৈশব্দ বজায় রেখে বসতে হবে না। আমরা এখানে বসবো মরির দিকে কোনো শব্দ হয় কি না তা শুনবার জন্য। বেশ পুরু হয়ে খড় পেতে মাচানের উপর যথেষ্ট আরামদায়কভাবে বসেছিলাম, যাতে শটান লম্বা হয়ে শুয়ে পড়তে এবং সিগারেট টানতে গল্প করতে পারি এমন একটা পরিবেশের সৃষ্টি করেছিলাম। ঠিক সময় মতো ইপসনের স্টোভে রান্না করা রাতের খাবার শেষ করে আমরা মাচানে চড়ে বসে পড়লাম। ওই জাতিকলের ফাঁদটা পাতা হয়েছিল খোলা জমিটার মাঝখানে। চিতাটাকে তার ওপরে এনে ফেলার জন্য কোনো পথের রেখা সেখানে ছিল না। তা সত্ত্বেও যাতে সে ওদিকে পা দেয় এটাই ছিল আমাদের ঐকান্তিক আশা। তাই মাচানের ওপরে পাহারা দিয়ে আর ঘুমিয়ে আশায় আমাদের প্রতিটি মুহূর্ত কেটে যেতে লাগলো। এই বুঝি আমরা দুধর্ষই চিতাটির ক্রুদ্ধ গর্জন শুনতে পাবো। গোটা রাতটাই আমাদের এভাবে কেটে গেল। এর মধ্যে একবার মাত্র একটা কাকারের ডাক শুনতে পেলাম, তাও উল্টো দিক থেকে। সেদিক থেকে চিতাটার আসার কোনো সম্ভাবনাই ছিল না। রাত শেষ হলে আমরা মাচান থেকে নেমে এলাম। তারপর 1 কাপ করে চা তৈরি করে খেয়ে মরিটার কাছে গেলাম। না, চিতাটা রাতে এদিকটা মারায়নি। মরিটা যেমন ছিল তেমনই পড়ে রয়েছে। সকালের নাস্তা শেষ করে সেদিনই ইপসন রুদ্রপ্রয়াগে চলে গেল। আমাকে যেতে হবে নৈনিতাল। ঝাড়া 15 দিনের পথ। আমি জিনিসপত্র গুছাতে গ্রামবাসীদের সাথে কথা বলছি। এরই মাঝে একদল লোক এলো। তারা খবর দিল 4 মাইল দূরে একটা গ্রামে চিতা একটা গরু মেরেছে। তাদের সন্দেহ মানুষ খেকোটারই এই কাজ। আগের রাতেই চিতাটা আমি আর ইপসন গাছ থেকে নেমে আসার পর বারান্দা পর্যন্ত অনুসরণ করে এসেছিল। শেষ রাতের দিকে সে মোড়লের বাড়িতে হানা দিয়ে দরজা ভাঙার চেষ্টা করে ফিরে গিয়েছে। পরের দিন সন্ধ্যাবেলা গরুটা মারা পড়েছে মোড়লের বাড়ি থেকে 300 গজ দূরে জঙ্গলের মধ্যে। লোকজনের অনুরোধে শেষ পর্যন্ত আমার সেই নৈনিতাল যাত্রা স্থগিত রাখতে হলো। আমার লটবহর গুছিয়ে রেখে বিষ আর জাতিকল নিয়ে তাদের সাথে সেই গ্রামে গিয়ে পৌঁছল। মোড়লের বাড়িটা ছোট একটা টিলার ওপরে। টিলাটার চারপাশ ঘিরে আবাদি জমি। একটা পায়ে চলা পথ ধরে মোড়লের বাড়িতে যেতে হয়। সেই পথের খানিকটা গেছে প্যাচ প্যাচে নরম জমির উপর দিয়ে। যেতে সেখানে মানুষ খেকোটার পায়ের ছাপ দেখতে পেলাম। মোড়লের বাড়িতে পৌঁছে উঠোনে ঘোড়ালের চামড়া ছাওয়া মোড়ার উপর বসতে না বসতেই পেয়ে গেলাম 1 বাটি গরম ধোয়া ওঠা চা। টাটকা ঘন দুধে ফোটানো গুড় দেওয়া সেই পানীয়র স্বাদই আলাদা। উপত্যকা দিয়ে আমাকে আসতে দেখেই মোড়ল চাটা উনুনে চাপিয়ে দিয়েছিল। চায়ের বাটিতে চুমুক দিতে দিতে মোড়লের কথা শুনছিলাম আর তার দরজাটার কী অবস্থা হয়েছে তা দেখছিলাম। 2 রাত আগে চিতাটা ওটা ভেঙে ঢোকার চেষ্টা করেছিল ঘরের ছাদ মেরামতির জন্য। ঘরে কিছু চোরাই তক্তা এনে রাখা হয়েছিল। ভাগ্যক্রমে সেগুলো দিয়েই দরজা ঠেকা দেওয়া ছিল, তাই জানোয়ারটা সে রাতে ঘরে ঢুকতে পারেনি। আমি গরুর মরিটা দেখতে চাইলে মোড়ল তার ছেলেকে আমার সাথে দিল। বেচারা বাতে পঙ্গু, বিশেষ হাঁটাচলা করতে পারে না। বাড়ি থেকেই আমার আর আমার লোকজনের
খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে লাগলো। হালকা জঙ্গলের মধ্যে গরু মহিষের চলার পথ, ওপরেই এক ফালি সমান জমির ওপরে মরিটা পড়েছিল। অল্প বয়সের স্বাস্থ্যবান একটা গরু, একটা বুনো গোলাপঝাড় এবং 1 ফুট উঁচু আল জুড়ে পড়েছিল সেটা। পায়ের খুলগুলো আলের উপরে, পিঠটা গোলাপঝাড়ের গায়ে। আলটার উপর বসে খাবারের সময় চিতাটা সামনে থাবা দুটো ছিল গরুর দুজোড়া পায়ের মাঝখানে। দেখলাম ফাঁদটা খুব কার্যকরভাবে এখানে পাতা যাবে। মৃত গরুটির পায়ের মধ্যেখার মাটিতে যেখানে চিতাটা থাবা রেখেছিল সেখানকার মাটি খুঁড়ে দূরে চালান করে দিলাম। তারপর সেখানে জাতিকলটা ঠিকভাবে বসিয়ে বড় বড় সবুজ পাতা দিয়ে ঢেকে দিলাম। তার ওপরে এক প্রস্থ মাটি ছড়িয়ে শুকনো পাতা, কুটো কাটি, হাড়ের টুকরো গরুর পায়ের মাঝখানে জায়গাটায় আগে যেমন ছিল অবিকল সেরকম করেই সাজিয়ে রাখলাম। জমিটাতে কোনো রকম নড়াচড়া করা হয়েছে কিনা, কিংবা একটি মারাত্মক ফাঁদ সেখানে পাতা হয়েছে কিনা, এসব কিছু দেখে আর কোনো বোঝার উপায় রইল না। মোড়লের বাড়ি এবং মরিটার কাছাকাছি জায়গায় একটা গাছ দেখে রেখেছিলাম। ওখান থেকে দরকার মতো জাতিকলটার কাছেও যাওয়া যাবে। বিকালের দিকে গাছে গিয়ে উঠলাম। সেখানে চুপচাপ বসেই থাকতে হবে সন্ধে পর্যন্ত, যতক্ষণ গুলি ছোড়ার মতো আলো পাওয়া যায়। একজোড়া কালিজ ফেজেন্ট তাদের 5টা বাচ্চা নিয়ে একদিকে ঘুরে বেড়াচ্ছিল। তাদের দিকে চোখ রেখে বসে আছি সূর্য অস্ত যাওয়ার মুখে। হঠাৎ পাখিগুলো যেন ভয় পেয়ে পাহাড়ের নিচের দিকে উড়ে পালালো। এর কয়েক সেকেন্ডের মধ্যেই একটা কাকার হরিণ ছুটে এসে আমার গাছটার নিচে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ ওখানে থেকে সেটা ধীরে ধীরে পা ফেলে পাহাড়ের উপর দিকে উঠে গেল। এখন অন্ধকার ঘন হয়ে আসার পর্যন্ত এখন আর কিছুই ঘটল না। এখানে বসে থাকা নিরর্থক। বন্দুকের নিশানা টিপ করার মতো আলো উবে গিয়েছে। কাজেই ধীরে ধীরে গাছ থেকে নেমে রবার সেলের জুতা পায়ে গলিয়ে মোড়লের বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। মোড়লের বাড়ির শখানেক আগে একটা ফালি খোলা জমি, লম্বায় 30 গজ আর 20 গজ চওড়া। পায়ে চলার পথটা তার উপর দিয়েই গেছে। জমিটার এক প্রান্তে পাহাড়ের দিকে একটা বড় পাথর। পথ থেকে নেমে নরম জমিটার উপর কয়েক কদম হেঁটে সেটার কাছে পৌঁছানো যায়। ফাঁকা জমিটার পা দিয়েই কীরকম যেন একটা অনুভূতি আমার মাঝে খেলে গেল। চিতাটা আমার পিছু নিয়েছে। পাশেই পাথরটা, তার পাশেই ফাঁকা, মুখোমুখি হওয়ার মতো মোক্ষম একটা সুযোগ। কাজেই মাথায় আসতেই বিষয়টা চট করে পথ থেকে নেমে পাথরটার আড়ালে গিয়ে শুয়ে পড়লাম এবং চোখ রাখলাম মরিটার দিকে। ভেজা মাটির উপর শুয়ে বন্দুক তুলে প্রস্তুত হয়ে রইলাম। কিন্তু পুরো 10টা মিনিট কেটে গেল, কাউকেই চোখে পড়ল না। ততক্ষণে চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। আমি মাটি ছেড়ে উঠে চোখ কান সতর্ক রেখে হেঁটে মোড়লের বাড়িতে এসে পৌঁছলাম। রাতে চিতাটার দরজা আঁচড়ানোর শব্দ পেয়ে মোড়ল আমাকে জানালো, কিন্তু তখন কিছু করার উপায় ছিল না। দরজা সামনেই সকালবেলা ধুলোর উপর মানুষকে কোটার পায়ের থাবার ছাপ দেখতে পেলাম। থাবার ছাপ ধরে এগিয়ে সেই খোলা জমিটার উপর পৌঁছলাম। দেখলাম গত সন্ধ্যায় এখানে আমি যা যা করেছি চিতাটাও তাই করেছে। যেখান থেকে আমি পথ ছেড়েছি সেও সেখান থেকেই নরম জমির উপর নেমে পাথরটার কাছে গেছে। সেখান থেকে আবার আমার পায়ে পায়ে এগিয়ে বাড়ি পর্যন্ত এসে বাড়ির চারপাশে কয়েকবার ঘুরে বেরিয়েছে। তারপর আবার পথে ফিরে এসেছে। থাবার ছাপ এবারে মরিটার দিকে এগিয়েছে, কিন্তু আমি এবার কিছুটা আশান্বিত হয়ে উঠলাম।
দীর্ঘ ৮ বছর মানুষের কাছাকাছি থেকে একটা চিতা কতটা ধূর্ত ও সতর্ক হয়ে উঠতে পারে সে ধারণা আমার এর আগে ছিল না। আমি এই বিষয়টি উপলব্ধি করতে পারলাম খানিক পরেই। পথ ছেড়ে উঁচু জমির দিক থেকে এগিয়ে দেখতে পেলাম মরিটা নেই, মরিটা বেপাত্তা। জাতিকলটা যেখানে বসানো ছিল সেটা সেভাবেই সেখানে পড়ে আছে। জমিটার ওপরে দুটো থাবার দাগ ছাড়া নড়াচড়ার কোনো দাগ চোখে পড়ল না। অথচ প্রথম রাতের মতোই উঁচু আলোর উপর নিশ্চিন্তে বসে খাওয়া সে সেরেছে। এমনভাবে বসেছিল যে সামনে ছড়িয়ে দেওয়া পা দুটো পড়েছিল গরুর পায়ের মাঝখানে। লুকানো ফাঁদের ভাঁজ দুটোই সেখানে রয়েছে। ডান্ডা দুটো খুলে গেলেই দাঁতওয়ালা জাতি দুটো বন্ধ হয়ে যেত, কিন্তু এবার তা ঘটেনি। নির্বিঘ্নে খাওয়া দাওয়া শেষ করে ঘুরে গিয়ে গরুটার মাথা ধরে গোলাপ ঝাড়ের মধ্য দিয়ে টেনে নিয়ে পাহাড়ের উপর নিচে গড়িয়ে ফেলে দিয়েছে। 50 গজ নিচে একটা ওক চারায় গিয়ে গরুটা ঠেকে আছে। রাতের মতো এই কাজটা শেষ করে চিতাটা আবার পশু চলার পথে নেমে অগ্রসর হয়েছে। তারপর মাইল খানিক পর্যন্ত এগিয়ে শক্ত মাটিতে পায়ের ছাপ হারিয়ে গেছে। মরিটাকে এভাবে ফেলে দেওয়ায় বুঝতে পারলাম সেটার কাছে সে আর ফিরে আসবে না, কোনো সম্ভাবনাই নেই। আগের রাতে বিষ দিলে হয়তোবা ফলাফল এখন অন্যরকম হতো, কিন্তু সে চিন্তাটাই আমার মাথায় আসেনি। আসলে বিষ প্রয়োগের বিষয়টা আমি মন থেকে সমর্থন করতে পারি না, আমার কাছে খুবই ঘৃণ্য বলে মনে হয়। তবুও খানিকটা সান্ত্বনা লাভের জন্যই চিতাটার ভুক্তাবশেষ যেটুকু ছিল তার ভেতর বেশ খানিকটা সায়ানাইড ঢুকিয়ে দেওয়া হলো। কিন্তু পরদিন সকালে দেখা গেল গরুটার দেহাবশেষের বিষ দেওয়া অংশটা কোনো একটা চিতা খেয়েছে। যাতায়াতের পথে অন্য একটা চিতাই সে বিষ গলদঘরণ করেছে। মানুষ খেকোটা আদৌ নয়। পায়ের ছাপ দেখে সে বিষয়ে আমি নিশ্চিত ছিলাম। মরা চিতাটাকে 2-1 দিনের মধ্যেই কোথাও না কোথাও খুঁজে পাওয়া যাবে। মোড়লকে গিয়ে ব্যাপারটা জানিয়ে বললাম, আমার পক্ষে আর অপেক্ষা না করা সম্ভব নয়, নৈনিতালে যেতে হবে। চিতাটাকে খুঁজে পেয়ে যদি কেউ চামড়াটা পাটোয়ারির কাছে জমা দেয় তাহলে তাকে আমি 100 টাকা পুরস্কার দেব। জিনিসপত্র একরকম গোছানোই ছিল। দুপুরের পরে আমরা নৈনিতালের পথে রওনা দিলাম। মোড়লের বাড়ি ছেড়ে আসার 1 মাস পরে চিতার চামড়ার জন্য পুরস্কারটা দাবি করা হয়েছিল, কিন্তু পাটোয়ারির কাছে যে চামড়াটা নিয়ে আসা হয়েছিল সেটি বহুদিন আগে মরে যাওয়া একটা চিতার পুরাতন চামড়া। পাটোয়ারি সেটা মাটিতে পুঁতে রাখে। ব্যর্থতা মনে নিয়েই ফিরে যেতে হয়েছিল আমার। তার ছাপ খানিকটা আমার লোকজনের মধ্যেও পড়েছে। আমি আর আমার লোকজন যখন একটা সরু পথ দিয়ে চাতোয়া পিপল পুলের দিকে নামছি সেই সময় চোখে পড়ল একটা দীর্ঘ বড় দাঁড়ার সাপ মন্থর গতিতে পথটা পার হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে পড়ে সেটিকে দেখছি, যেতে দিচ্ছি, এমন সময় পেছন থেকে কথা বলে উঠল মাধো সিং। মাধো সিং বলছিল, সাহেব সাহেব, ওই দেখুন, ওই যে যাচ্ছে দুষ্ট আত্মাটা। ওই দুষ্ট আত্মাটার জন্যই আপনি বারবার ব্যর্থ হচ্ছেন। শেষ পর্যন্ত গাড়োয়ালের মানুষ খেকোটার দয়ার উপর ছেড়ে দিয়ে আমি চলে যাচ্ছি। ব্যাপারটা আমার কাছে অনেক হৃদয়হীন মনে হওয়া বিচিত্র নয়, আমারও তাই হচ্ছে। সে সময় সমসাময়িক অনেক পত্রিকায় বিরূপ মন্তব্য প্রকাশিত হয়েছিল। সে সময় প্রতিদিন ভারতবর্ষের কাগজগুলোতে চিতাটার খবরাখবর ছাপা হতো। তবে আমার দিক থেকে কিছুটা দোষ কমানোর জন্যই আমার বক্তব্য হলো, স্নায়ু পীড়নকারী কোনো কাজই কখনো এক নাগারে অনির্দিষ্টকালের জন্য ধরে রাখা যায় না। বহু সপ্তাহ ধরে রাতের পর রাত
আমাকে জেগে বসে থেকে কাটাতে হয়েছে। সকালেই আবার মাইলের পর মাইল হাঁটতে হয়েছে। মানুষ খেকোটার উপস্থিতি বা শিকার করার প্রচেষ্টার খবর পেয়ে পাহাড়ি পথ ভেঙে দূর দূরান্তের গ্রামে যেতে হয়েছে। এভাবেই বহুতর অসুবিধার মধ্যে দিনের পর দিন কাটিয়ে আমার দৈহিক শক্তির শেষ সীমায় এসে পৌঁছেছি। কেবল এইটুকুই বললেই সমগ্র পরিস্থিতিটা উপলব্ধি করা যাবে না। এমনি সব জায়গার উপর আমাকে বসে রাত কাটাতে হয়েছে যেখান থেকে চিতাটা অতি সহজেই আমাকে ধরে ফেলতে পারত। চোখের পাতা খুলে রাখতে কষ্ট হয়েছে, তবু জোর করে অসীম ধৈর্য সহকারে আমাকে নজরদারির কাজ চালিয়ে যেতে হয়েছে। এমন সব পথে আমাকে চন্দ্রালয়কৃত রাত্রির ঘন্টার পর ঘন্টা ঘুরে বেড়াতে হয়েছে। সেই পথ কেবল রাতে খোলা থাকতো আমার জন্য আর ওই মানুষকেও ভয়ঙ্কর বুদ্ধিমান চিতাটার জন্য। আমার সাধ্যমতো সমস্ত রকম কৌশল প্রয়োগ করে আমি আমার প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করতে চেয়েছি, কিন্তু কি বলবো, দুর্গেয় ভাগ্যের জোরে কিন্তু অকল্পনীয় ধূর্ততার বলে একটা জীবন্ত শয়তানের মতো চিতা বারবার আমার সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। কতদিন রাতের অভিযান শেষ করে ওই সব পথে ফিরে এসে তার থাবার ছাপ দেখে বুঝেছি আমার কত কাছ থেকে সে আমাকে অনুসরণ করেছে। উজ্জ্বল চাঁদনি রাতে শিকারে উন্মুক্ত এক মানুষকেও আমাকে অনুসরণ করে চলছে, অথচ আমি নানাভাবে চেষ্টা করেও তার কিছুই করতে পারছি না। এ ভাবনা প্রতিদিন আমার স্নায়ুকে পীড়ন করে চলছে। নিদারুণ ক্লান্তি আমার দেহ আর মনকে ক্রমশই অবসন্ন করে চলছিল। এ অবস্থায় রৌদ্র প্রয়াগে আর কিছুকাল থাকলে গাড়োয়ালের বিশেষ কোনো উপকার হতো না, কিন্তু আমার নিজের জীবনটাই নিশ্চিতভাবে বিপন্ন হয়ে পড়ত। মানুষকেও চিতার মোকাবেলা করতে আমি স্বেচ্ছায় এগিয়ে এসেছিলাম। এখন সাময়িকভাবে সেই কাজ ছেড়ে আমার চলে যাওয়া যে পত্রপত্রিকায় সমালোচিত হবে তা আমি জানতাম, কিন্তু আমি জানি আমি ঠিক কাজই আমি করেছি। গাড়োয়ালের বিপন্ন অধিবাসীদের পাশে আবার আমি যথাশীঘ্রই সম্ভব এসে দাঁড়াবো। তাদের সকলকে আশ্বাস দিয়ে আমি ক্লান্ত পথে বাড়ির দিকে রওনা হলাম আর দূর থেকে চেয়ে থাকলাম, মনে মনে বললাম আবার ফিরে আস। বন্ধুগণ, শেষ হয়ে গেল পর্ব 6। এরপর নিয়ে আসবো পর্ব 7। কটি অধ্যায় হবে জানি না, তবে বরাবরের মতোই বলছি আগামী সোমবার সকাল 10টায় পাবেন পর্ব 7। আর আপনারা বাইজিস টাইম জানেন আমি কথা দিলে কথা রাখি। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আপনাদের অশেষ ধন্যবাদ।